হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটি এপিসোডে আইএলটিএস সিরিজে। এবং আমি রয়েছি মুস্তাকিম আপনাদের সাথে আপনাদের এই আইএলটিএস সিরিজে। আমরা আজকের এই এপিসোডে ডিসকাস করব কিভাবে ম্যাচিং ফিচার্স কাজ করে আইএলটিএস এক্সামে। লেটস গো, আমরা ম্যাচিং ফিচারের প্রথমে স্কিলগুলো দেখে আসি এবং টাইপগুলো দেখে আসি। ম্যাচিং ফিচার্স আপনার এক্সামে অ্যাপিয়ার হতে পারে অনেকভাবে, যেমন আপনাকে ম্যাচ করতে হতে পারে টাইমের সাথে, ম্যাচ করতে হতে পারে প্লেসের সাথে, ম্যাচ করতে হতে পারে নেইমের সাথে, অথবা ম্যাচ করতে হতে পারে কোনো অবজেক্টের সাথে। এই টাইপের কোশ্চেন্সে আমাদের বেসিক্যালি কিছু টাইপ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনার প্লেসের নাম দিয়ে দেওয়া হলো ঢাকা শহর, চিটাগাং এবং খুলনা এবং রাজশাহী, চারটা প্লেসের নাম দিয়ে দেওয়া হলো এবং কিছু স্টেটমেন্ট দিয়ে দেওয়া হবে। দেখাতে হবে কোন স্টেটমেন্টগুলোর সাথে কোন সিটিগুলোর আসলে আমাদের ম্যাচ করে ইনফরমেশন। আমাদের প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজ পড়ে ডিসাইড করতে হবে কোন স্টেটমেন্টটি কোন সিটির জন্য। দ্যাটস ইট। সো ম্যাচিং নেমসের জন্য চলুন দেখে আসি আমরা কি কি স্কিল টেস্ট হবে। প্রথম যে স্কিলটা আপনার টেস্ট হবে সেই স্কিলটার নাম হচ্ছে আপনি স্ক্যান করতে পারেন কিনা ফর স্পেসিফিক ইনফরমেশন, মানে স্ক্যানিং ফর স্পেসিফিক ইনফরমেশন। এই স্কিলের মধ্যে যা আপনাকে করতে হবে তা হচ্ছে কি আপনাকে খুব কুইকলি লোকেট করতে হবে নেমগুলো অথবা প্লেসের নামগুলো প্যাসেজের মধ্যে, দেখি কোন কোন জায়গায় এই নামটা রয়েছে, এবং এটাকে বলা হয় হচ্ছিল স্ক্যানিং ফর স্পেসিফিক ইনফরমেশন। চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখে আসি। তো চলুন আমরা দেখে আসি যে আমরা কীভাবে আমাদের প্রথম স্কিলটি টেস্ট করবো, অর্থাৎ আমাকে কুইক স্ক্যানিং করে নেমগুলো খুঁজে বের করতে হবে। রাইট, সি আমাদের এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলো হচ্ছে এই নামগুলো। তো আমরা যেটা করব, এখানে আমি আপনাদেরকে একটা টিপস দেবো। মনে রাখবেন এই পুরো এপিসোডে আমি আপনাদেরকে কোনো টিপস দিইনি, তো এই ক্ষেত্রে আমি আপনাদের টিপস দিব। আপনারা যেটা করবেন, এই প্যাসেজের শুরু থেকে না শেষ থেকে আপনারা খোঁজা শুরু করবেন নেম। এতে লাভটা কি দেখেন, এই যে আমি শেষ থেকে অর্থাৎ প্যারাগ্রাফ আই থেকে খোঁজা শুরু করলাম। যেমন হচ্ছে লাস্ট প্যারে একটা নাম রয়েছে, দেখেন এই যে সোনালী বিষাদ। এবার দেখেন তিনি কে, তার পরিচয়টা দেয়া আছে। যেমন তার পরিচয়টা যেহেতু দেয়া আছে, তার অর্থটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি ইনি কিন্তু প্রথমবারের মতো প্যাসেজে রয়েছেন। কীভাবে আমি বুঝলাম, কারণ এই সোনালী বিষাদের সাথে পরিচয় আছে, তাই এটা প্রথমবার। তাহলে পিছন দিক থেকে খুঁজলে আমি যেটা করতে পারি, এটা বুঝে যেতে পারি যে কোন নামটা অনেকবার আছে এবং কোন নামটা কমবার আছে। যেমন সে ফর এক্সাম্পল আমাদের আগের প্যারায় যাই, তাহলে দেখতে পাবো লেখা আছে অ্যাকর্ডিং টু মার্ফি, কিন্তু মার্ফির সঙ্গে তার কোনো পরিচয় নেই। তো পরিচয় যেহেতু নেই, কাজে এই মার্ফি নেমটা অনেকবার আছে, অনেকবার। এই পুরো প্যারাগ্রাফে দেখেন এই যে মার্ফি, এই দেখেন মার্ফি, এই পুরো প্যারাগ্রাফে মার্ফি অনেকবার আছে। কিন্তু সোনালী বিষাদ আপনি আর একবারও খুঁজে পাবেন না, সোনালী বিষাদ একবারই রয়েছে। যেমন ধরেন আপনি যখন কোনো বন্ধুর সঙ্গে পরিচিত হন, আপনার অন্য একজন বন্ধু আসে, তাকে কিন্তু তার পরিচয় করাই দেন, সে অমুক, সে আমার ভাইয়ের সাথে বা আমার সাথে স্কুলে পড়েছিল। এই যে পরের বার কিন্তু মিট করার সময় তার আর পরিচয়টা দেন না। লাইক দিস, দেখেন মার্ফির এখানে কোনো পরিচয় নেই, কারণ উপরে মার্ফিকে প্যাসেজের মধ্যে পরিচয় করে দেওয়া হয়েছে। কাজেই আমাদের কাজ হচ্ছে নামগুলো পিছন দিক থেকে খোঁজা প্যাসেজের, যাতে করে আমরা নামটা বুঝতে পারি যে কোন নামটা কম জায়গা জুড়ে আছে, কোন নামটা বড় জায়গা জুড়ে রয়েছে, এবং কোন নামটি একাধিকবার প্যাসেজের মধ্যে রয়েছে। এবং এটা বোঝার জন্য সবচাইতে গুড টেকনিক হচ্ছে নামগুলো পিছন থেকে খোঁজা। পিছন থেকে খুঁজলে আপনার নামগুলো খুব সহজে খুঁজে পাবেন। ওকে, সো দিস ইজ ইয়োর টেকনিক, এটাকেই বলা হয় টেকনিক। দেখেন এখানে একটা নাম রয়েছে জিএলটন, তার পরিচয় আছে ওয়ান কমেন্টেটর, অথবা তার ফুল নেম থাকবে। ফুল নেম তার অর্থ জিএলটন উপরে আর কোনো জায়গায় নেই। এখানে দেখেন ফুল নেম আছে, এই যে ফুল নেম। দুঃখজনক এই দুটো নেম আবার লিস্টের মধ্যে নেই। তারপর দেখেন এখানে আরেকটা নেম প্যাট মনি। প্যাট মনি দেখেন তার পরিচয়, তিনি হচ্ছেন কো ফাউন্ডার ছিলেন এই গ্রুপের। তো যেহেতু প্যাট মনি এখানে আমরা পেলাম, এর অর্থ হচ্ছে প্যাট মনি কিন্তু উপরে আর কোথাও নেই, কারণ তার পরিচয় এখান থেকে শুরু হয়েছে। তাহলে প্যাট মনির থিওরি মাত্র এতটুকু জায়গায়। দিস ইজ দ্য বেসিক থিংস। এটা কি আমরা বলছি প্রথম স্কিল, যে কুইকলি ফাইন্ড আউট করা নেমগুলো। সেকেন্ড যে স্কিলটা রয়েছে যেটি আপনাকে ডেভেলপ করতে হবে তা হচ্ছে আপনি ওপিনিয়ন কিংবা ক্লেমটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা, মানে বুঝতে পারেন কিনা। সো আমাদের এই স্কিল ডেভেলপ করতে যা করতে হবে তা হচ্ছে আমাদের যে স্টেটমেন্টটি দেওয়া থাকে কোশ্চেনে, এটিকে আমাদের কোশ্চেস করে নিতে হবে, আর প্যাসেজটা হবে আমাদের আনসার, অর্থাৎ কোশ্চেন আনসার, কোশ্চেস আনসার। যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কোশ্চেসটি। লেটস গো ফর প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যখন আমরা একটা ওপিনিয়ন বুঝতে চাই, তখন আমরা কীভাবে এই ওপিনিয়নটা খুব ভালোভাবে বুঝতে পারি। দেখেন আমরা যে ভুলটা প্রায় করি ম্যাচিং নেমসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা স্টেটমেন্টটা ঠিক বোঝার ট্রাই করি না। সে ফর এক্সাম্পল দেখেন আমরা এটা পড়ি, ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। এখন আমরা এই স্টেটমেন্টটা পড়ি,
পড়ে তারপর ওখানে ম্যাচ করার ট্রাই করি, এটা কিন্তু রং অ্যাপ্রোচ। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কোশ্চেন মেক করতে হবে আর প্যাসেজ থেকে এর আনসারটা খুঁজতে হবে, তাহলে তো আপনি বুঝবেন এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ। দ্যাটস ওয়াই আমরা যা করতে হয়, আমরা অলওয়েজ যখন স্টেটমেন্টটা পাবো তখন স্টেটমেন্টটাকে আমরা কোশ্চেন মেক করে নেব। আমরা এভাবে লিখব, ক্যান ফার্মার্স বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ কোশ্চেন মার্ক। তাহলে এই অ্যান্সারটা ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে কোন নেমটি এটা অ্যান্সার দিচ্ছে, ইয়েস বলছে নাকি নো বলছে। তাহলে আমাদের স্টেটমেন্ট বা ওপিনিয়ন বা থিওরি বোঝার জন্য যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে এই কোশ্চেসগুলোকে, স্টেটমেন্টগুলোকে কোশ্চেস মেক করে নিতে হবে। যেমন ফার্স্ট ওয়ানটা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার হু মোস্ট নিড ইট। তাহলে আমরা শুরুতেই দিই, ডাজ গভর্নমেন্ট যে অ্যাসিস্ট্যান্স এটা অলওয়েজ গো টু দ্য ফার্মার্স কোশ্চেন মার্ক। এটা কি সবসময় ফার্মারদের কাছে যায়? এখন উত্তরটা ইয়েস হতে পারে অথবা উত্তরটা নো হতে পারে। এটাকে আমরা বলি যে আপনার স্টেটমেন্টটা আন্ডারস্ট্যান্ড করা। 3 নম্বর স্কেচটা হচ্ছে প্যারাফ্রেজ রেকগনিশন। আচ্ছা, প্যারাফ্রেজ কি সবসময় কাজ করবে? না, এই টাইপের কোশ্চেনে প্যারাফ্রেজ সবসময় কাজ করবে না, কারণ প্যারাফ্রেজ অর্থাৎ হচ্ছে বিভিন্নভাবে সেন্টেন্সটা লেখা, কিন্তু প্যারাফ্রেজ আপনাকে হেল্প করবে কুইক অ্যান্সারটি খুঁজে বের করতে। এবং সেটা কিভাবে? লেটস গো। যেমন দিস কোশ্চেন্স দেখেন, ইমপ্রুভমেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার। আপনি কি বোঝেন যে হোয়াট ডাজ ইট মিন ইনফ্রাস্ট্রাকচার একটা সিটির, একটা কান্ট্রির? আচ্ছা, মেজর ইম্প্যাক্ট আছে অন রিস্ক ফর ফার্মার্স। এখন এই ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বোঝায়? লেটস সি। আমরা যদি একটু প্যাসেজের মধ্যে যাই, সেটা হচ্ছে, এটা আপনার টাইম সেভ করবে এই টেকনিকটা। তাহলে আপনারা দেখতে পাবেন প্যারাগ্রাফ ডিতে গিয়ে দেখতে পাবেন খুব সুন্দর করে লেখা আছে, গভর্নমেন্ট ক্যান রিডিউস করতে পারে রিস্কটা বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস লাইক রোডস। এই যে বেসিক সার্ভিস লাইক রোডস, এটা বলতে আমরা কি বুঝি? ইনফ্রাস্ট্রাকচারস, ওকে। তা কিংবা ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস, কিংবা আপনি বলেন হচ্ছে এরকম বিষয়গুলোকে। তো এই জিনিসটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। সো এটা আপনি কতটুকু বুঝতে পারেন তার একটা টেস্ট হবে এখানে। তার মানে দিস ওয়ানের অ্যান্সার হবে আমাদের কেন এফ ওয়ান জে, এ হবে উত্তর। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি সেভ ইউর টাইম, ওকে। সো আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার ভোকাবুলারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 4, আমরা যারা পড়ে বুঝি না তাদের জন্য এই ধরনের কোশ্চেন একটা নাইটমেয়ার। কেন? কারণ এই স্কিলসের নাম হচ্ছে ডিটেল লেভেল রিডিং, অর্থাৎ আপনাকে কিন্তু রিডিংটা খুব ভালো করে বুঝতে হবে, ইন্টেন্সিভ রিড করা। অর্থাৎ এখানে আপনি খুব তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে আস্তে 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 লাইনগুলো ভেঙে 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 পড়ে আপনাকে কিন্তু বুঝতে হবে, যেটা অনেকের জন্য ডিফিকাল্ট। এটা অবশ্যই ব্যান্ড 7+ স্কিল, এবং ব্যান্ড 7+ যারা পায় তারা এই কোশ্চেনগুলো সলভ করতে পারে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। ডিটেল লেভেল রিডিং মানে বলতে আমরা কি বুঝি? ডিটেল লেভেল মানে আপনাকে ডিটেল কথাটা বুঝতে হবে কিন্তু। সে ফর এক্সাম্পল আমরা যদি সোনালী বিষাদকে পড়ি তাহলে আমরা যেটা দেখতে পাবো, দেখেন আপনাকে কিন্তু প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন কি বলছে, কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, এরপরে কিন্তু দুটো কমা। তাই এই অংশটুকু পরে পড়ি আমরা। তাহলে আমরা যেটা পড়বো, কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, সেটা হচ্ছে একটা রিস্ক শেয়ারিং মডেল ওয়ার্থ মোর অ্যাটেনশন। মানে এটার মোর অ্যাটেনশন দরকার কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার এটার জন্য। এবং এই জিনিসটা কি, এটা 2 কমার মাঝখানে আমরা যদি পড়ি, কনজিউমার ইনভেস্ট করবে লোকাল ফার্মারদেরকে জন্য, কীভাবে সাবস্ক্রিপশন দিবে এবং গ্যারান্টি করবে যেটা ফেয়ার প্রাইস দিবে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার। ধরেন হচ্ছে না, আপনি ইনভেস্টর, আপনি ফার্মারকে টাকা দিবেন এবং ফার্মার আপনার টাকা দিয়ে জমিতে চাষ করবে লাল শাক। এই লাল শাকের উপরে আপনি কি করবেন, তিনি চাষাবাদ করবেন এবং আপনি সেটাকে ইনভেস্ট করবেন। এই যে একটা রিস্ক শেয়ারিং মডেল, লস হলে কিন্তু আপনারও লস হবে, ফার্মারেরও লস হবে। এই জিনিসটাকে হয় কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার। সো এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, দেখেন আপনি যখন এই লাইনগুলো পড়বেন তখন আপনি অনেক ডিফিকাল্টি ফেস করবেন। তখন কিন্তু আপনি ঠিক মতো অনেক সময় বুঝতেও পারবেন না যে হচ্ছে হলো এখানে কি বলতেছে, কারণ এখান থেকে তো অ্যান্সারটা আছে। কাজে আমার আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, যখনই আপনি এই ধরনের কোনো নেম ম্যাচিং পাবেন, আপনার জব হবে এর আগের লাইনটা পড়া। দেখেন আগের লাইনটা পড়লে আপনার কাছে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কি বলতেছে, ফার্মার্স ক্যান গেইন গ্রেটার কন্ট্রোল ওভার প্রাইস, মানে প্রাইসের উপরে ফার্মার একটা গ্রেটার কন্ট্রোল পাবে
এবং প্রাইস ভোলাটিলিটি মানে প্রাইস যে হাইক হচ্ছে আমাদের সেটা মিনিমাইজ করার একটা সুযোগ পাবে ডাইরেক্টলি কার কাছে সেল করে, কনজিউমারদের কাছে সেল করে। এই বিষয়টারই একটা থিওরি এখানে দেওয়া হয়েছে। দেখেন এখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। কাজে আপনাদের জন্য টিপস হচ্ছে, যখন থেকে আপনি এখানে যে থিওরিটা রয়েছে থিওরির এক লাইন আগে টপিক সেন্টেন্সটা পড়বেন, তাহলে আপনার রিড ইন ডিটেলসে এটা অনেক বেশি হেল্প করবে। যেহেতু এটা একটা এক্সাম, কাজে একটা আইডিয়ার উপরে অনেকজন কিন্তু সিমিলার আইডিয়া দেয়। তো এখন আমাদের যেটা খুঁজে বের করতে হবে কি সিমিলার আইডিয়াগুলো কে কোনটা দিয়েছে এবং এগুলোর মধ্যে পার্থক্য কি সেটা খুব ভালো করে বুঝতে হবে, এবং সেটা কিভাবে করা পসিবল আমরা একটা স্ক্রিন ভিডিওতে দেখে আসি। দেখেন, দুটো আইডিয়ার মধ্যে অনেক সময় আইএলটিএস এক্সামে ম্যাচিং নেমসে একদম সিমিলারিটিস থাকে। তো আমাদেরকে এটা রেকগনাইজ করতে হয় এই সিমিলার আইডিয়া। সে ফর এক্সাম্পল দেখেন 4 নম্বরে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওকে, সো এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আবার একই জিনিস। দেখেন ফাইন্যান্সিয়াল ইনপুট নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু 7 নম্বরে, 6 নম্বরেও কিন্তু আলোচনা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে। তো এই তিনটা আইডিয়া কিন্তু সিমিলার, তাই না? অর্থাৎ কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 6 এবং কোশ্চেন নম্বর 7। সেই ফর এক্সাম্পল আমরা যদি একটু প্যাসেজের মধ্যে যাই, আমরা যদি একটা নেমস একটু পড়াশোনা করি তাহলে আমাদের কি আসে বেসিকলি, তাহলে আমরা একটু পড়ে আসি। যেমন আমরা বাংলাদেশের একজন মানুষ, তার নাম হচ্ছে রোকেয়া কবির, তার কথাটুকু আমরা একটা পড়ে আসি। উনি বলছেন যে হচ্ছে স্টাডিজ শোজ দ্যাট 60% অফ বেনিফিশিয়ারিজ অফ সাবসিডাইজ, মানে 60% সাবসিডাইজ যারা নেয় তারা গরিব না, বরং তারা হচ্ছে রিচ ল্যান্ড ওনার এবং নন ফার্মার ট্রেডার্স। এবং তার কথাটা আরও ভালো করে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার টপিক সেন্টেন্সটা পড়তে হবে। ক্যাশ ট্রান্সফার টু পোর ফ্যামিলিজ ডুড নট নেসেসারিলি ট্রান্সলেট ইনটু ইনক্রিজ ফুড সিকিউরিটি, মানে ক্যাশ ট্রান্সফার করলেই পোর ফ্যামিলিকে এটা কিন্তু ফুড সিকিউরিটি বাড়বে এমন নয়, কারণ এই প্রোগ্রামগুলো অলওয়েজ ফুড প্রোডাকশন অথবা রেইজ ইনকামকে বাড়ায় না। তাই রোকেয়া কবির যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের 60% অফ বেনিফিশিয়ারিজ সাবসিডিজগুলো তারা কি না, গরিব না, বরং তারা বড়লোক। এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের কথা আসেন তাহলে সম্ভাব্য আপনার উত্তর হবে 4, 6 কিংবা 7। এখন 4 নম্বরে কী বলে দেখেন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার। এটা কি ফার্মারদের কাছে যায় না? এটা ফার্মাসের কাছে অলওয়েজ যায় না, তাহলে এটা অ্যান্সার হতে পারে। কিন্তু এইটা অ্যান্সার কেন নয়? 6 নম্বর দেখেন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট থেকে এটা কি স্ট্যান্ডার্ড অফ লিভিং ফার্মারদের বাড়ায়? বা এই কথাটা তো ওখানে বলে নাই। সো এই যে দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারলাম প্যাসেজটা পড়ে, এই স্কিলসটা আমাদের ডেভেলপ করতে হবে। কীভাবে আমরা ডেভেলপ করব? আমরা যখন দেখব যে সিমিলার টাইপের হলো কোশ্চেন্স রয়েছে, তখন আমরা যেটা করব, আমরা এগুলোকে কোশ্চেস মার্ক করে নেব। কোশ্চেস মার্ক করে দেখব উনি আসলে কোনটার অ্যান্সার দিচ্ছেন। এটাকেই বলা হয় হলো সিমিলার আইডিয়া বা সিমিলার অপিনিয়নকে রেকগনাইজ করা এবং এগুলোকে আইডেন্টিফাই করা। এবং সবশেষে যে স্কিলটা আপনার জন্য প্রয়োজন তা হচ্ছে কি যে আপনি কতটুকু জায়গা পড়বেন। এবং অনেক স্টুডেন্ট আমাদের এখানে একটা খুব অনেক বড় একটা মিস্টেক করে থাকেন, যেটা আমরা একটু পরে আলোচনা করব। সেটা হচ্ছে সিলেক্টিভ রিডিং করতে গেলে আমাকে কতটুকু অংশ পড়তে হবে। চলুন দেখে আসি আমাদের আরেকটি ভেরি শর্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। শিখে আসি কিভাবে সিলেক্টিভ রিডিং করতে হয়, অর্থাৎ আপনার কিন্তু পুরো প্যারাগ্রাফের পুরো অংশটা পড়তে হবে না। তাহলে আমরা সিলেক্টিভ রিডিং কিভাবে করব? ধরুন এখানে লেখা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য মার্ফি। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য মার্ফির যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আমাদেরকে মার্ফির বিষয়টা পড়তে হবে। সো আমরা কি করি, আমরা এখান থেকে পড়া শুরু করি অ্যাকর্ডিং টু মার্ফি, অনেক কিছু পড়ি, কিন্তু আপনার কিন্তু একটা সিলেক্টিভ রিডিং দরকার। ওকে, সিলেক্টিভ রিডিং করতে গেলে কী করতে হবে আমি বরাবর বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স পড়তে হবে। যেমন হচ্ছে আপনার যেটা পড়ার প্রয়োজন নাই সেটা হচ্ছে কি দেখেন, দিস ওয়ান আপনার কিন্তু স্কিমিং করলে হয়, পড়ার প্রয়োজনে আপনার করতে হবে কি এই ইনভার্টেড কমা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এবং দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। এবং এর ঠিক টপিক সেন্টেন্সটি সেটা হচ্ছে দিস ওয়ান। তাহলে আপনি যেটা পড়বেন এই টপিক সেন্টেন্সটা পড়বেন এবং এই লাইন 2-3টা পড়বেন। এটাকেই আমরা বলতেছি সিলেক্টিভ রিডিং। কাজে এই টাইপের কোশ্চেসের জন্য আপনার কিন্তু পুরো জায়গাটুকু পড়ার প্রয়োজন নেই। ইভেন আপনার কিন্তু দেখতে হবে কি থিওরি দিল কি না। সে ফর এক্সাম্পল এখানে বলছে ফ্যান এক্সপ্লেইনড, তার মানে সেখানে একটা থিওরি দিয়েছে। অ্যাকর্ডিংলি তার মানে সেখানে থিওরি দিয়েছে। ওকে, কিন্তু আবার মজার বিষয় দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ওয়ান কমেন্টেটর জিএলটন
ওয়ান দ্যাট মানে কি, সে কিন্তু থিওরি দিয়েছে। হ্যাঁ, আবার দেখেন সাজেস্টেড, তার মানে সে কিন্তু থিওরি দিয়েছে। এরকম অনেক জায়গায় কিন্তু দেয়া থাকে যেখানে কিন্তু এই ধরনের ভার্বগুলো থাকে না। যখন এই ভার্বগুলো থাকে না, তার মানে সে ওখানে কিন্তু থিওরি দিয়ে থাকেন না। সেই ফর এক্সাম্পল দেখেন এইখানে শ্যাগেন ফ্যান, এখানে হেল্ড আপ কী সব লেখছে, তো এখানে কোনো ভার্ব দেয়া নেই, তার মানে এইখানে সে কোনো থিওরি দেননি। অথচ ফ্যান কিন্তু এখানে আবার বলেছে এক্সপ্লেইন দ্যাট, তার মানে এখানে তিনি থিওরি দিয়েছেন। দিস ইজ অ্যাকচুয়ালি থিওরি আইডেন্টিফাই করা, অর্থাৎ সিলেক্টিভ রিড করা। ওয়ান্স যখন আপনার 6টি স্কিল ডেভেলপ হবে, তখন এই 6টি স্কিলকে একসাথে করে আমরা কিভাবে ম্যাচিং নেম সলভ করব এবং কিভাবে টাইমটাও সেভ করতে পারবো, সেই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য। স্টেপ ওয়ান আপনার জন্য প্রথম জব হবে, সেটা হচ্ছে নামগুলো খুঁজে বের করা। ওকে, সে ফর এক্সাম্পল সু কার্টার, নামগুলো একবার পড়ে নেন। কার্টসেন, ক্যারোলিন, জেনিফার বার্ডস, সামওয়ান, মার্কাস হেনরিচ, এরকম একটা নামগুলো এত মনোযোগ দিয়ে পড়ার দরকার নেই, সময় নষ্ট হবে। তো সু কার্টারে আমরা যাই, তো আমাদের একদম নিচে যাই, তখন দেখতে পাবো আমরা বার্ডস গ্রিস এটি রয়েছে, কিন্তু তার সাথে তার পরিচয় নাই, তার মানে এটা অনেকবার আছে। তারপরে সু কার্টার দেখেন এটার নাম রয়েছে এবং তার পরিচয় দেওয়া রয়েছে, তার যে সে অল্প একটু জায়গায় সে রয়েছে সু কার্টার। সো সু কার্টার উপরে কোথাও নেই, আমরা ডিসিশন নিয়ে নিলাম। তারপরে আমরা উপরের দিকে যাচ্ছি, এখানে এগুলো কিন্তু একটু বার্ডস ওনার আলোচনা পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরেকটু যাচ্ছি, দেখেন আরেকজনকে পেলাম, ডি ড্রু। তো ওনার নামটা আছে কিনা এখানে একটু চেক করতে হবে, আছে, উনি নম্বর নাম রয়েছে এবং ওনার নামটা শুরু হয়েছে এইখান থেকে, কাজে উনি একটু এতটুকু জায়গায় ওনার পরিচয় রয়েছে বা অল্পটুকু জায়গায় ওনার থিওরি রয়েছে। তারপরে ক্যারোলান ডি ক্লার্ক, দেখেন ওনার কথাও কিন্তু এখানে রয়েছে কিন্তু অল্প জায়গা জুড়ে। দেন তারপরে আমরা যদি আরেকটু আসি, জেনিফার বার্ডসকে আমরা অনেক জায়গায় পেয়েছি। সিমন, আমরা এর উপরে যদি যাই কোথাও, দেখেন এই যে সিমনের নাম আমরা পেয়েছি এবং উনি এখানে কিন্তু আবার জেনিফার বার্ডস প্রথমবারের মতো শুরু হয়েছে, আর জেনিফার সিমনের কথা এতটুকু জায়গা জুড়ে রয়েছে। দেন আমরা পরবর্তী নামটি যাই, মার্কাস হেনরিচ। মার্কাসের কথা কি আমরা খুঁজে বের করি, এই যে হেনরিচ রিকলস, তাকে পাচ্ছি আমরা, মার্কাস হেনরিচ। তো ওনারও কিন্তু কথা মোটামুটি একটু অনেক জায়গাতেই জুড়েই রয়েছে, কাজে আমরা এখন ডিসাইড করব কোন নামটি অনেকবার আছে। এই যে এই নামটি অনেকবার আছে, জেনিফার বার্ডস, কাজে ওনাকে আমরা পরে পড়ব। আমরা সবচেয়ে ছোট দিস ওয়ান আমরা সলভ করব। আমরা যাব এই সু কাটার পড়তে, পরে অবশ্যই এই লাইনটা নয়, কিন্তু এর আগের লাইন থেকে পড়বো, কারণ এর আগের লাইনে টপিক সেন্টেন্সটা রয়েছে। টপিক সেন্টেন্স পড়ে এসে তারপর থিওরিটা পড়বো। থিওরিটা পড়ে আমরা এখানে এগুলোকে কোশ্চেন্স মেক করে নেব। পিপল আর মোর ট্রাস্টিং ওয়েন অ্যাফেক্টেড বাই অক্সাইটোসিন, তাহলে এরকম প্রশ্নটা হবে যে আর পিপল আর মোর ট্রাস্টিং, মানে অক্সিটোসিন অ্যাফেক্টেড হওয়ার সময় কি তারা বেশি বিশ্বাস করতে শুরু করে, এরকমভাবে কোশ্চেস মেক করব এবং দেখব আমাদের উনি অ্যান্সারটা এখানে আসছে কিনা। সো ধরেন এরকম করতে করতে আপনি প্রথমে 3টে সলভ করলেন, আপনি দেখলেন যে আপনার 19 নম্বরের অ্যান্সার এফ, ফাইন। এখন আপনার সময় নেই, বাকি সবগুলো যদি আপনি বি দেন আপনার উত্তর, সি দেন, আপনার উত্তর হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কেন বেশি? কারণ উনি অনেক থিওরি দিয়েছেন, কাজে ওনার অ্যান্সার হওয়ার চান্সটা বেশি, কাজে এখানে 3 থেকে 2টা হওয়ার চান্স আপনার অনেক বেশি। এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, মানে টাইম সলভ করে। এটা কিন্তু আসলে আমি যদি বলি আইডিয়াল স্ট্র্যাটেজিটা কিনা, তা কিন্তু নয়, এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। ওকে, সো হোপফুলি এটা আপনাকে হেল্প করবে। নাও এখন আমরা যা শিখলাম তা হচ্ছে ম্যাচিং নেমস কিভাবে সলভ করতে হয়, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কোশ্চেন্স ইন আইএলটিএস এক্সাম। এবং এই কোশ্চেন্সে আমাদের জব হচ্ছে স্কিলগুলো প্রথমে ডেভেলপ করা, তারপর আস্তে আস্তে এই কোশ্চেন্সটা সলভ করা। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ম্যাচিং নেমস হচ্ছে এক ধরনের ব্লেজিং, কারণ এখানে অনেক কম পড়েও অনেক বেশি অ্যান্সার করা যায়। সো এরকম আরেকটি কোশ্চেন টাইপ রয়েছে যেটি অত্যন্ত কঠিন, সেটা হচ্ছে ম্যাচিং সেন্ডিং, এবং সেটি হবে আমাদের হয়তোবা শেষ এপিসোড আইএলটিএস রিডিং নিয়ে। দেখা হবে নেক্সট এপিসোডে এবং আইএলটিএস রিডিং নিয়ে আরেকবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, এনটিভির সঙ্গে থাকুন।